লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা লাজিম মাথা নত করব না। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। বিএনপি তো তলাবিহীন ঝুড়ি, সেই বিএনপির কোন মেরুদণ্ড নাই। আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল নির্মূল কইরা দিবে জামাতে ইসলামকে, কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল কইরা দিমু, ওরকম কিছু? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামকে কি আসলেই নির্মূল করা সম্ভব? আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও কি নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে জামায়াত ইসলামী? আরও এক দফা কি নিষেধাজ্ঞার বেড়াজালে জড়াতে যাচ্ছে জামায়াত? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হয়তো এমনটাই হতে যাচ্ছে। কারণ এটা তো আর আমি বলছি না, এটা আমার কথা নয়, এটা খোদ মির্জা ফখরুল বলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে জামায়াতকে নির্মূল করতে হবে, এবং তার সেই বক্তব্যের প্রেক্ষিতে এখন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। কঠিনভাবে খেপেছে জামায়াতের কর্মী সমর্থকরা। অনেকেই অনেক ধরনের কথা বলছে। কেউ কেউ বলছে জামায়াতকে নির্মূল করা অসম্ভব, জামায়াতকে নির্মূল করতে যারা চেয়েছে তারাই বিলুপ্ত হয়ে গেছে, তাদেরই অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং যারা জামায়াত ইসলামের নির্মূল করার পায়তারা করছেন, জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র করছেন, তারাই এক সময় হয়তো থাকবে না রাজনীতিতে, তাদের কোনো অস্তিত্ব হয়তো খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সরকার দল এবং বিরোধী দলের দ্বন্দ্ব চরম পর্যায়ে চলে গেছে রীতিমতো বলা যায়। না হলে সরকারের তরফ থেকে বা খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা কখনোই হয়তো বলতো না। তার কাছ থেকে এ কথা কখনোই আমরা আশা করিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খোদ বলেছেন যে জামায়াত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে জামায়াতের রাজনীতি বন্ধ করে দিব, জামায়াতের ওপরে নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতিতে কী পরিমাণ তোলপাড় সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখব, এবং একই সঙ্গে জামায়াত ইসলামী কী বক্তব্য দিল, কী প্রতিক্রিয়া দেখালো মির্জা ফখরুলের বক্তব্যের, সেটা আমরা শুনব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা লাজিম মাথা নত করব না। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। শেষমেশ দেখেছেন, শেষ দিন আমরা যখন সংসদ থেকে ওয়াক আউট করে বের হয়ে আসি, সেই দিন সত্যিকার অর্থে ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে দৃঢ়ভাবে বিএনপি, আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। গণভোটের রায় অমান্য করার দিনও আমরা ওয়াক আউট করে এসে বলেছি, চেয়েছিলাম সংসদে সমাধান, হয়নি। যেই জনগণ রায় দিয়েছে আমরা এখন সেই জনগণের কাছে ফিরে যাচ্ছি। যেদিন এই সমস্ত কমিশনগুলো, আমার 2-1 বন্ধু বলেছেন, আমি নাম নিচ্ছি না, নিতে কোনো অসুবিধা নাই, গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার এই কি বলে পুলিশ সংস্কার কমিশন, পিএসসি, যেগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত, দুদক মানুষের নিরাপত্তার সাথে সম্পর্কিত, ফেসিবাদকে ঠেকায় দেওয়ার জন্য প্রয়োজন, এই সব কিছু অবলীলায় ওই গায়ের জোরে আবার ওই টুথার্ড, গায়ের জোর মানে টুথার্ড, ওই টুথার্ডের বলে তারা ফেলে দিল। 40 মিনিটের ডিবেটে আমরা যখন বুঝতে পারলাম যে তারা বিচার মানে কিন্তু তাল গাছটা ছাড়বে না, তখনই আমরা ধিক্কার এবং নিন্দা জানিয়ে এই সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা ফিরে এসেছি আপনাদের কাছে। আপনাদের
আমরা কথা দিয়েছিলাম, আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের রায়ে, তাহলে আমরা এই সমস্ত ওয়াদা আমরা বাস্তবায়ন করব। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতক। নির্বাচনী ইশতেহারে বলেছিল যে কোথাও কোন স্তরে স্থানীয় সরকার পর্যায়ে কোনো অনির্বাচিত প্রতিনিধি তারা মানবে না, যদি না ওই জায়গায় কোনো নির্বাচিত প্রতিনিধি মারা যায় কিংবা তিনি আইনের যারা দণ্ডিত হন, তার কোনো কিছুই ঘটেনি। এখন সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। একটা জীবন আল্লাহ দিয়েছেন, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না, সংসদেও করব না, রাজপথেও করব না। কি হবে? শেষ পর্যন্ত এক ভাই বলছে ফাঁসিতে ঝুলাবে, ঝুলান, হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াবো ইনশাআল্লাহ। ওগুলো আমরা পরোয়াই করি না। সম্মানিত ভাই বোনেরা, সেদিন একটা মব সৃষ্টি করা হয়েছে পার্লামেন্টের ভিতরে। আপনারা বাইরে একটার কথা বলেছেন, ভিতরে এদেরকে দাওয়াত দিয়ে খেয়ে নিয়ে গেল। কোনদিন হ্যাঁ, সেদিন ছিল চাকরিতে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা কি হবে, এইটা কনসেনসাস পরিষদে ঐকমত্য কমিশনে একমত হয়েছে আমরা সবাই যে এটা 32-এর পরিবর্তে 32 বছর। সেখানে তারা কিছু লোককে জুলাই যোদ্ধা হিসেবে নিয়ে বসালো দর্শক গ্যালারিতে, ভিআইপি গ্যালারিতে। উই আর প্লিজড। জুলাই যোদ্ধারা আসছে, এটা তো আমাদের জন্য খুশির ব্যাপার। তারা এই পার্লামেন্ট দেখবে, জাতি এবং জনগণের জন্য এখানে কি করা হচ্ছে তারা দেখে যাবে। কিন্তু হঠাৎ করে দেখি এই এজেন্ডা যখন আসে, তখন সরকারি দল থেকে তাদেরকে ইশারা দেওয়া হয়, অথচ পার্লামেন্টে দর্শক গ্যালারির দিকে চাওয়াও নিয়ম নাই। দর্শক এসেছে দর্শন করার জন্য, অবজার্ভ করার জন্য, এটা তাদের দায়িত্ব। তখনই আমরা বুঝলাম যে এটা পাঠানো। এর আগে 2-1টা বিল পাস হয়েছে যেগুলোর কোনো কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়, আমরা হাত তুলিনি। এরপরে এই বিলটা যখন এসেছে তাও আমরা বুঝিনি এটা কি করতেছে। ওখানে কিছু নাই তো লেখা, 32, 33, 31, 30 কিছুই লেখা নেই। একটা মেমো আছে, অত দ্বারা, অথচ আমাদের সামনে কোনো কাগজ নাই, আমরা হাত তুলিনি। সরকারি দল থেকে আমাদেরকে খুঁচা দিয়ে বলা হলো, হ্যাঁ জুলাই যোদ্ধারা এখানে আছেন, আপনারা এটাতেও হাত তুললেন না। আমরা বললাম কিসে হাত তুলবো, যে জিনিসে হাত তুলবো এটাই তো আমাদের সামনে নাই, কোনো কাগজপত্র নাই। আমাদেরকে অন্ধকারে রেখে এইভাবে তারা ব্ল্যাকমেইলিং করতে চেয়েছে। আমরা তাদের ব্ল্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই। যেগুলাতে একমত হয়েছে, জাতির সামনে হয়েছে, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ইনশাল্লাহ দিব না, ত্যাগ এই দেশবাসী স্বীকার করেছে, করব ইনশাল্লাহ। সর্বশেষ কি হয়েছে দেখেন, এই এতটুকু জায়গাও ছাড়ার কলিজা তাদের হলো না। জুলাই জাদুঘর, এটা জুলাইয়ের একটা বাস্তব চিত্র। আমি সেখানে গিয়েছিলাম, নাহিদ ইসলাম ছিলেন, আমরা এখানে ঘুরে এসেছি। ওখানে আয়নাঘরটাও আছে, গেলে দেখবেন কি জিনিস, একটা কবর, অন্ধকার একটা কবর, কবরের সমান একটা জায়গায় একটা মানুষ থাকে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা গোসল সবকিছু ওই জায়গার মধ্যে, একটা কবর। সেইগুলো ওখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটা হবে জাতির সম্পদ। ঐকমত্য পরিষদে বসে একমত হয়েছে, আবার সংসদের বিশেষ কমিটিতেও সবাই একমত হয়েছে যে যেভাবে প্রস্তাবনা এসেছে অনুকূল অবিকল রেখে, অনুরূপ এবং অবিকল রেখে সেটাই পাশ হবে। হঠাৎ করে সংসদের ভিতরে সমস্ত রেওয়াজ রীতিভঙ্গ করে সরকারি দলের একজন এখানে সংশোধন দিয়ে বসলো, আমরা কিছুই জানি না। এইটাকে দলীয়করণ করার জন্য বলা হলো এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, এখানে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী না থাকলে এটা চলবে কিভাবে। আমাদের পক্ষ থেকে আমাদের চিফ হুইপ কথা বললেন, আমরা বললাম যে এই ধরনের শত সহস্র প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এগুলার প্রধান মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নয়। আর এটা কোনো সাধারণ জাদুঘর নয়, অথবা জাদুঘরের কোনো শাখাও নয়। এটা গোটা জাতির সেই 47 থেকে শুরু করে 24 পর্যন্ত ঐতিহাসিক জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটাকে আল্লাহর রাস্তে আপনারা রাজনীতিকরণ করবেন না। প্রথমে এক যুক্তি দিল, শেষে গিয়ে খোলামেলা বলে ফেললো যে আমরা তো নির্বাচন করেছি দলীয় সরকার কায়েম করার জন্যে। থলির বেড়াল বের হয়ে গেছে, জনগণের সরকার কায়েম করার জন্য নয়, দলীয় সরকার কায়েম করার জন্য। আমরা সেই দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, ব্যথা এবং ঘৃণা নিয়ে সেদিন ওয়াকআউট করেছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। সংসদে এই দেশের
দুঃখী জনগণ একটা পরিবর্তনের আশায় আমাদেরকে পাঠিয়েছে। সেই পরিবর্তনের সূচনা যদি আমরা না করতে পারি, সেই সংসদ দিয়ে আমাদের কি হবে? অবশ্য আমরা আল্লাহ চাইলে জনগণের চাহিদার ক্ষুধা পূরণের সাথেই থাকবো, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। আপনারা আশ্বস্ত করেছেন, আমরা শক্তি পেয়েছি, একসাথে লড়বো ইনশাআল্লাহ। এবং আমরা দৃঢ় আস্থাশীল, পরাজয় হবে চূড়ান্তভাবে ফেসিবাদের, বিজয় হবে জনগণের ইনশাআল্লাহ। এই বিজয়ে কোনো আপোষ নাই। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আর কোনো স্বস্তির খবর নেই। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, সরকারি আর বিরোধী দলের মধ্যে চাপা উত্তেজনা বাড়তে বাড়তে যে কোনো সময় বিস্ফোরিত হবে। গত 25 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন তা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক নেতার ভাষা হতে পারে না। জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়েছেন তিনি, তাও আবার প্রকাশ্য সংবাদ সম্মেলনে। ফখরুল সাহেব হয়তো ভেবেছিলেন হুমকি দিলে জামায়াত ভয় পেয়ে মাঠ ছেড়ে পালাবে, কিন্তু তিনি ভুলে গিয়েছেন এটি 2024 পরবর্তী স্বাধীন বাংলাদেশ। এখানে 24-এর বিপ্লবীরা কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় না। মির্জা ফখরুলের এই আস্ফালনের জবাবে এবার আর চুপ থাকলেন না জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অত্যন্ত শৃঙ্খল কিন্তু কঠোর ভাষায় এক ঐতিহাসিক হুঙ্কার দিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, আর সহ্য করা হবে না। মিত্রের মুখোশ পরে যারা পেছন থেকে আক্রমণ করতে চায় তাদের আসল চেহারা আজ আমরা উন্মোচন করব। কেন হঠাৎ জামায়াতের উপর এতটা চড়াও হলেন মির্জা ফখরুল? আর জামায়াত আমিরের সেই বজ্রকণ্ঠের জবাবে কেন এখন পালানোর পথ খুঁজছে বিএনপি? পুরো ভিডিওটি দেখুন। আজ আমরা বিএনপির এই দ্বিচারিতার ব্যবচ্ছেদ করব। 15.5 বছরের দীর্ঘ এক অন্ধকার রাত শেষ হয়েছে, মাত্র 2 বছর হয়নি। আবু সাইদ, মুগ্ধ আর হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই মাটি আজ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলেই মুক্তি পেয়েছি, নাকি এক স্বৈরাচারের বিদায়ের পর অন্য এক নব্য স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে? জুলাই বিপ্লবে যে জামায়াত শিবিরের কর্মীরা জীবন দিয়ে লড়াই করলো, রাজপথের প্রতিটি ইঞ্চিতে যাদের রক্ত মিশে আছে, আজ ক্ষমতার মসনদের ঘ্রাণ পেতেই কি তাদের পিঠে ছুরি মারবে বিএনপি? চলুন একটু পেছনে ফিরে দেখি। 25 এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যখন মির্জা ফখরুল মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন সবাই আশা করেছিল তিনি দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্র নিয়ে কথা বলবেন, কিন্তু তার মুখে শোনা গেল চরম বিদ্বেষের ভাষা। তিনি সরাসরি জামায়াত ইসলামীকে টার্গেট করে বললেন, জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। দর্শক লক্ষ্য করুন, এখানে তিনি নির্মূল শব্দটি ব্যবহার করেছেন। এই সেই অভিশপ্ত শব্দ যা 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার দোসররা ব্যবহার করে এসেছে। শেখ হাসিনাও দিনরাত স্বপ্ন দেখতেন জামায়াতকে নির্মূল করার। তিনি জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছেন, হাজার হাজার কর্মীকে গুম করেছেন, আয়নাঘরে পাঠিয়েছেন, কিন্তু জামায়াতকে নির্মূল হয়েছে না। জামায়াত ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে। আজ মির্জা ফখরুল যখন এই একই কথা বলেন, তখন সন্দেহ জাগে বিএনপির ভিতরে কি তবে শেখ হাসিনার আত্মা ঢুকে পড়েছে? তিনি অভিযোগ করেছেন যে জামায়াত আমির বলেছেন বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। জামায়াত আমিরের এই বক্তব্য ছিল একটি যৌক্তিক রাজনৈতিক বিশ্লেষণ। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলাকে এখন বাংলাদেশে নিষিদ্ধ। ফখরুল সাহেবকে নিজেকে ধরাছোঁয়ার বাইরে কোনো সম্রাট মনে করছেন? সত্য কথা বললেই যদি নির্মূলের হুমকি শুনতে হয়, তবে সেই গণতন্ত্রের জন্য কি ছাত্ররা রক্ত দিয়েছিল? বিএনপির এই আস্ফালন প্রমাণ করে যে তারা ক্ষমতার দাপট হয়ে গেছে। কিন্তু মির্জা ফখরুলের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের পর জামায়াতে ইসলামের দমে যাওয়ার দল নয়। জামায়াত আমিরের পক্ষ থেকে আসা বার্তা ছিল একদম পরিষ্কার। অন্যায়ভাবে আঙুল তুললে সেই আঙুল নামিয়ে দেওয়ার ক্ষমতা জামায়াত রাখে। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে মির্জা ফখরুলকে মনে করিয়ে দিয়েছেন যে তার এই বক্তব্য কোনো সুস্থ রাজনীতির ভাষা নয়। জামায়াত স্পষ্ট বলে দিয়েছে, আর সহ্য করা হবে না। যে দল 15.5 বছর ধরে জেল জুলুম সহ্য করে টিকে আছে, তারা মির্জা ফখরুলের গালিগালাজে দেখে ভয় পাবে, এটা ভাবাও বোকামি। জামায়াত আমিরের সেই ধমকে কাঁপন ধরেছে বিএনপির অন্দরমহলে। জামায়াত বলেছে, কোনো দল যখন আদর্শ, যুক্তি এবং নৈতিকতা দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, কেবল তখনই তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়া হওয়ার পরিচয় দেয়। আসলে মির্জা ফখরুল সাহেব কেন এতটা ক্ষেপে গিয়েছেন? কারণ তিনি দেখেছেন জামায়াত এখন আর আগের মতো নেই। জামায়াত এখন সরাসরি কথা বলছে, মানুষের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে, আর এর নৈতিক শক্তির কাছে বিএনপি আজ পরাজিত। তারা ভয় পাচ্ছে যে ভবিষ্যতে যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, তবে জামায়াতের জনপ্রিয়তার কাছে তারা টিকতে পারবে না। আর সেই আতঙ্ক থেকে তারা এখন নির্মূল করার ষড়যন্ত্রে মেতেছে। কিন্তু জামায়াত জানিয়ে দিয়েছে, জামায়াতকে নির্মূল করতে গিয়ে অতীতে অনেকে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপি কি সেই একই পরিণতির দিকে এগিয়ে যেতে চায়? মির্জা ফখরুল যখন কেন্দ্রীয়ভাবে জামায়াতকে নির্মূল করার ডাক দিচ্ছেন, ঠিক তখন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি ঘটছে আপনারা কি দেখতে পাচ্ছেন না? গোপালগঞ্জে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেখানে ছাত্রদল ক্যাডাররা জামায়াত এবং শিবিরের কর্মীদের উপর বর্বরোচিত
হামলা চালিয়েছে। শুধু গোপালগঞ্জ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বড় বড় ক্যাম্পাসে এখন ছাত্র দলের একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা চলছে। যে শিবির কর্মীরা জুলাই বিপ্লবের দিনগুলোতে পুলিশের কাঁদানে গ্যাস আর গুলির তোয়াক্কা না করে রাজপথে দাঁড়িয়েছিল, আজ তাদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এটি কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? মোটেও না, এটি মির্জা ফখরুলের সেই নির্মূল প্রকল্পের অংশ। বিএনপি চাইছে দেশ থেকে সব আদর্শবাদী ছাত্রশক্তিকে মুছে দিতে। তারা চাইছে সেই পুরনো আমলের হল দখল আর টেন্ডারবাজির রাজনীতি ফিরে আসুক। কিন্তু ছাত্র দলকে মনে রাখতে হবে, শিবির কোনো ভাড়াটে সংগঠন নয়। তারা একটি মজবুত আদর্শের উপর দাঁড়িয়ে আছে। যারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত, তাদের লাঠি আর রামদা দিয়ে ভয় দেখানো সম্ভব নয়। মির্জা ফখরুল সাহেব কি চান আবার দেশের ভ্রাতৃঘাতী দাঙ্গা শুরু হোক? জামায়াত আমিরের ধমক ছিল সেই সব ক্যাডারদের জন্য এবং তাদের উস্কানিদাতা নেতাদের জন্য। জামায়াত শান্ত আছে তার মানে এই নয় যে তারা দুর্বল। তারা শান্তি চায় বলে এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে। কিন্তু ধৈর্যের বাঁধন যখন ভেঙে যাবে, তখন কিন্তু বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না। অনেকেই অবাক হচ্ছেন যে দীর্ঘদিনের জোট সঙ্গীরা কেন হঠাৎ শত্রুর মতো আচরণ করছে। এর পেছনের মূল কারণ হলো ভয়। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে বিএনপির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। জুলাই বিপ্লবের পর মানুষ যখন একটি স্বচ্ছ, সৎ এবং আল্লাহভীরু নেতৃত্বের সন্ধান করেছে, তখন জামায়াত ও শিবির সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিএনপি হয়তো ভেবেছিল আওয়ামী লীগ বিদায় নিলে ক্ষমতার মুকুট তাদের মাথায় বসবে, কিন্তু তারা দেখছে এদেশের মানুষ আর চোর ডাকাত বা লুটপাটকারীদের ক্ষমতায় দেখতে চায় না। মানুষ এখন চায় সৎ এবং যোগ্য নেতৃত্ব, আর জামায়াত ঠিক সেই নেতৃত্বের কথাই বলছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যখন বন্যার্তদের পাশে দাঁড়ান, তখন তিনি মানুষের দুঃখ দুর্দশার কথা বলেন। তখন মানুষ তার মধ্যে একজন প্রকৃত অভিভাবককে খুঁজে পায়। আর এই ইমেজ সংকট মির্জা ফখরুল সাহেবদের পাগলাটে করে তুলেছে। তারা দেখেছেন জামায়াতকে ছাড়া তারা অচল, আবার জামায়াত সাথে থাকলে তাদের প্রভাব কমে যাচ্ছে। তাই তারা এখন একটি মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন। জামায়াত আমির বলছেন, ভোট ইঞ্জিনিয়ারিং করে বিএনপি নির্বাচনে জিতেছে। এই কথাকে পুঁজি করে জামায়াতকে নির্মূল করতে চেয়েছেন ফখরুল। কিন্তু বিরোধী দল সত্য কথা বলতে পারবে না কেন? ফলে মির্জা ফখরুল ইসলাম নিজেই আজ সারা দেশে বিতর্কিত হয়ে পড়েছেন। জামায়াতের পাল্টা ধমক প্রমাণ করেছে যে নতুন বাংলাদেশে দাদাগিরি করার সুযোগ আর কারণে। প্রিয় দর্শক, আজ আপনাদের বিচার করার সময় এসেছে। আমরা কি আবার সেই অন্ধকারে ফিরে যাব, যেখানে একদল অন্য দলকে নির্মূল করার রাজনীতি করবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভাষায় কথা বলেছেন, তা কি কোনোভাবেই সমর্থনযোগ্য? রাজপথের মৃত্যুদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার প্রতিদান দেওয়ার আগেই কি এই বেইমানি মেনে নেওয়া যায়? জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সেই বজ্রকণ্ঠের সতর্ক বাণী, এটি কেবল জামায়াতের বক্তব্য নয়, এটি এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের কথা। আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না, সে যে দলেরই হোক না কেন। বিএনপি যদি এখনো তাদের ভুল সংশোধন না করে এবং জামায়াতকে নিয়ে এই নোংরা খেলা বন্ধ না করে, তবে জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে। ইতিহাস সাক্ষী, যারা দম্ভ করেছে তাদের পতন অনিবার্য। আপনারা কি মনে করেন, বিএনপির এই নির্মূলের হুমকির পর জামায়াতের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, নাকি এখনো ঐক্যের আশা রাখা উচিত? মির্জা ফখরুলের এই আচরণের পর কি তিনি ক্ষমা চাইবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। বিএনপি তো তলাবিহীন ঝুড়ি, সেই বিএনপির কোন মেরুদণ্ড নাই। আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে, কিন্তু জনগণের যেই গণভোটের রায়, সেটাকে মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন। এই দেশে বহুত মহাজন আপনাদের আগেও ছিল, কেউ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে, তার সাথে আগেই কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোট কায়েম করেছিলেন। আজকে আপনারা সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে, আপনারা তো নিজেদের জন্মকে অস্বীকার করছেন। প্রিয় ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেই সংবিধানকে ছুঁড়ে ফেলবার জন্য বারংবার তার বক্তব্যে, তার কথায়, তার দাবিতে তুলে ধরেছেন, আজকে আমরা দেখতে পাই সেই সংবিধানকে চাটতে চাটতে তার দল বিএনপি ক্ষয় করে ফেলছে। সুতরাং যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তাকে স্বীকার করে না, যেই বিএনপি
বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো তলাবিহীন ঝুড়ি, সেই বিএনপির কোনো মেরুদণ্ড নাই। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, আমরা নতুন করে এমন রাজনীতি শুরু করব, যেই রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। প্রিয় ভাইরা, আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই, এই প্রধানমন্ত্রী তিনি কি প্রক্সি প্রধানমন্ত্রী হবেন নাকি জনগণের প্রধানমন্ত্রী হবেন? তিনি কি জনগণের কথা বলবেন নাকি তাকে সেট করে দেয়া হয় যেই কথাগুলো সেই কথাগুলোই তিনি বারংবার বলবেন? প্রিয় ভাইয়েরা, যদি এই রাষ্ট্রে গণভোটের রায় মানা না হয়, এই রাষ্ট্রে সংস্কারগুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে জুলাইকে অস্বীকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবাই মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল, নির্মূল কইরা দিবে। কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল কইরা দেবো, ওরকম কিছু? এভাবে বললেন না, এভাবে বলা উচিত না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামকে কি আসলেই নির্মূল করা সম্ভব? তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কতটুকু যৌক্তিক, কতটুকু যৌক্তিক না, সেটা আমাদের আজকের আলোচনায় বের হয়ে আসবে। বাংলাদেশের রাজনীতিতে সব দল, যত দল আছে, সব দল নির্মূল হয়ে গেলেও একটা দলকে নির্মূল করা সম্ভব না। সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ভাবতে পারেন অতিরঞ্জিত কথা হচ্ছে না। কয়েকটা বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতিতে নির্মূল করা যারা করতে পারে, ওই নির্মূল করা রাজনৈতিক দলের শীর্ষে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ চাইলে আপনাকে গুম করবে, খুন করবে, আয়না ঘরে নিবে, নির্মূল করবে। এইটার তালিকায় যদি যোগ্যতা সম্পন্ন দল থাকে, এই নির্মূলের তালিকায় যোগ্যতা হলো আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগ গত 16 বছর পর্যন্ত এমন কোনো কাজ নাই যেটা করে নাই জামাতকে বন্ধ করার জন্য, জামাতের কার্যক্রম নিষিদ্ধের জন্য, জামাতকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশের মাটি থেকে শেষ করে দেওয়ার জন্য। 16 বছরে গুম করে, খুন করে, সাইদি সাহেবের মতো মানুষ থেকে শুরু করে নিজামী সাহেব, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মিহির কাশেম আলী, এরকম করে করে এটিএম আজহার সাহেবকে তো জেলে রেখেছেন। এরকম তাদের সকল মানুষকে, গোলাম আজম সাহেব সহ প্রায় 11 জন মানুষকে হত্যার পরেও, ব্যারিস্টার আরমানকে, তারপরে আমান আল আজমিকে বন্দি করে আয়নাঘরে রাখার পরেও জামাতকে নিষিদ্ধ বাংলাদেশ থেকে নির্মূল করতে আওয়ামী লীগ পারে নাই। আওয়ামী লীগ প্রথমে চেষ্টা করেছে জামাতের উপরে জুলুম অত্যাচার করে নির্মূল করা যায় কিনা, পারে নাই। মার্কা কেড়ে নিয়ে গিয়েছে যে তাদের দাড়িপাল্লা থাকবে না, পারে নাই। তারপরে সর্বশেষ 1 আগস্ট বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো চূড়ান্তভাবে, শিবিরকে এবং জামাতকে, তারপরেও জামাত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই, বাংলাদেশে নির্মূল করা সম্ভব হয় নাই। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যারা একটা ট্রাক সরাতে পারি না, আমিও তখন তো ওই দলই করেছি, সেজন্য আমাকেও নিয়ে বললাম যে বিএনপি করার কারণে যারা গুলশান থেকে একটা বালুর ট্রাকে সরাইতে পারি নাই, তারা কি করে জামাত ইসলামকে নির্মূল করবেন? সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। বরং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল বাংলাদেশের জাতীয় সংসদে, যে বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই এ কারণে যে বিএনপি যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে প্রত্যেকবারই জামাত কোনো না কোনো উপায়ে বিএনপিকে সহযোগিতা করে রাষ্ট্র ক্ষমতায় আনতে সিঁড়ি হিসাবে ভূমিকা পালন করেছে। এখন বলবেন বাড়াবাড়ি? না, 2001 সাল থেকে শুরু করে
পিছনের দিনগুলোতে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে প্রত্যেকটা বার জামাতের সাথে কোয়ালিশন করে কিংবা তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় আসতে হয়েছে। জামাতের সাথে শত্রুতা হয়েছে, ক্ষমতা হারাতে হয়েছে। এইবারও জামাত ইসলামের কারণেই আপনি ক্ষমতায়। কেন? বাংলাদেশে একটা সময় ট্রেন্ডিং ছিল এরকম যে বিএনপি আসুক না আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগের যখন তাদের নিজেদের কারণেই 5ই আগস্ট সংগঠিত হয়ে বিদায় নিয়েছেন, অপশন আর নেই। বিএনপি এবং জামাত কি রাষ্ট্র ক্ষমতায় কাউকে না কাউকে আসতে হচ্ছে, এবং রাষ্ট্র ক্ষমতায় জামাতই এবার এসে গিয়েছিল। সেটাকে ইঞ্জিনিয়ারিং হোয়াট এভার করে বিএনপি এসেছে, তো বিএনপি তো জামাতের কারণেই এসেছে। এই জুলাই যুদ্ধ হয়েছে, মানুষ যখন নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করতে পারে নাই, তখন জুলাই যুদ্ধ হয়েছে। তো বাংলাদেশের নির্যাতন, নিপীড়ন সবচেয়ে কোন দল বেশি ভোগ করেছে? সেই দলের নাম জামাত ইসলামী। কোন মানুষগুলো সবচেয়ে বেশি ফাঁসির কাস্টে ঝুলেছে? সেই দল হচ্ছে জামাত ইসলামীর নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে। কারা আয়নাঘর থেকে ফেরত এসে সাক্ষী দিয়েছে সবচেয়ে বেশি দলের নেতা ছিল কোন দল থেকে? সেটাও ছিল জামাত ইসলাম থেকে। গুম, খুন, হত্যা, নির্যাতন, এই সবগুলোর কারণে যখন মানুষ অতিষ্ঠ হয়েছে, তখন জুলাই বিপ্লব সকলের সমন্বয় হয়েছে। এটা শুধু জামাত বলবো তা নয়, বিএনপি বলেন, জামাত বলেন, জুলাই যোদ্ধা বলেন, সেনাবাহিনীর একটি অংশ বলেন, বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন বাহিনী কিংবা কর্মকর্তা, বিভিন্ন সোর্সের নায়ক, শিল্পী, গায়িকা, সাহিত্যিক, সাংবাদিক, আলেম ওলামা সবাই মিলেই আপনারা এই জুলাই বিপ্লবে সফল হয়েছেন। কিন্তু এর মূল কলকাঠি নেড়েছে জামাত ইসলাম, মানতে হবে। আর না মানলে শেখ হাসিনার সাক্ষী নিলেই তো হয়। তিনিই তো বলে দিয়েছেন যে বাংলাদেশের এই আওয়ামী লীগের পতনের পিছনে মূল দায়ী হচ্ছে জামাত শিবির। তার মানে কি, জামাত শিবির যদি আজকে তাকে তাড়াতে না পারতেন, বিএনপির এই সংসদে বসে কলা খেতে পারতেন না, সংসদ অধিবেশনে বক্তব্য দিতে পারতেন না, সরকার গঠন করতে পারতেন না। তো শেখ হাসিনা প্রুফ করে দিয়েছে যে কে তাকে সরিয়েছে। আমার কোনো আক্রমণ হলে আমিই তো বলবো কে আক্রমণ করেছে। তো সেই সেন্স থেকে বলছি, জামাত শিবির এই পথ প্রশস্ত করেছে, তাই আপনারা সংসদে বসেছেন। অতএব তাদেরকে নির্মূল করে দেওয়ার বক্তব্য এটা সমীচীন নয়, শোভনীয় নয়। অবশ্যই রাজনৈতিক বক্তব্য থাকবে, আমিও দিচ্ছি, আপনিও দিবেন। কোনোদিনই বলা সম্ভব নয় যে বিএনপিকে নির্মূল করে দিতে হবে। কেন? বিএনপিরও ত্যাগ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আছে। তারেক রহমান সাহেব নির্যাতিত একজন নেতা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তিনি ডিজার্ভ করতেই পারেন, তিনি চাইতেই পারেন। কিন্তু তাকে নির্মূল করে দেয়া, এই বক্তব্য আমি দিতে যেমন পারবো না, জামাতের ক্ষেত্রেও আপনি জামাত ইসলামকে নির্মূল করে দেয়া, এটা আমার কাছে মনে হচ্ছে কোনো একটা বিদেশি এজেন্সির গন্ধ আপনাদের গায়ে লেগেছে তাই বলছেন। কারণ তারা শিখিয়ে দিচ্ছে যে নির্মূল করে দাও, নির্মূল করে শেখ হাসিনার স্টাইলে 15 বছর রাখা যায় কিনা, 10 বছর রাখা যায় কিনা, আরে বাপুরে 5 বছর থাকতে পারবেন কিনা তার লাইসেন্স নাই। আমার দেশের যে সামগ্রিক সমস্যা, এই সমস্যা সমাধান করে 5 বছর টিকে থাকার জন্য যে যোগ্যতা দরকার, সেটা আগে প্রুফ না করে এখনই নির্মূল করার জন্য নেমে গেলে তো হবে না, পারবেন তো না। ওজন্যই তো বলেছি যে শেখ হাসিনা যেটা পারে নাই, ওটা বিএনপি এসে করে দেখাতে পারবেন না, পারবেন না। কারণ নির্মূল করার ক্ষেত্রে ওস্তাদ কিন্তু শেখ হাসিনা সবচেয়ে বেশি, এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ওস্তাদ সে আপনাদের চাইতে বেশি। যাকে তাকে যেখান থেকে ধরে নিয়ে মেরে ফেলার ইতিহাস তার চাইতে বেশি পারবেন না। অতএব সে কারণেই আমি কনফিডেন্ট নিয়ে বলছি, বিএনপির পক্ষে মুরাদ নেই জামাত ইসলামকে কোনো অবস্থায় বিন্দুমাত্র ক্ষতি করার। আর আপনি ক্ষতি করতে, নির্মূল করতে গেলে আপনি সমূলে ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন ব্যক্তিগত মতামত, অভিব্যক্তি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলবেন। আপনারা কি মনে করেন, এতই কি সহজ বা এতই কি সোজা জামায়াতকে নির্মূল করা? এত ইজি কি জামায়াতকে নির্মূল করতে পারবে যেভাবে বলেছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কী ভাবছেন আপনারা অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করবেন। একের পর এক জামায়াতের বিরুদ্ধে এরকম কথা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জামায়াতকে শেষ করতে আসলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে, অনেকেই এটি ধারণা করছে। আসলে কি মনে করেন আপনারা? অবশ্যই জানাবেন কমেন্টে। আপনারাও কি মনে করছেন যে জামায়াত ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করলে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত এবং অভিব্যক্তি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তবে বলতে চাই, ইতিপূর্বে নির্মূল করতে করতে বাংলাদেশের
প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াত। এবার নির্মূল করতে চাইলে সরকারি দলে পরিণত হবে হয়তো। সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ হাফেজ।